হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগে ক্লাস 12-এ প্রথম অধ্যায় আমরা ভৌমজল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ভৌমজলের আরেকটি পার্ট আজকে আমরা জানব কাস্ট ভূমিরূপ, মানে ভৌমজল কিভাবে ভূমিরূপ সৃষ্টিতে সহায়তা করে, সেরকম একটি ভূমিরূপ হচ্ছে কাস্ট ভূমিরূপ। এই যে কাস্ট ভূমিরূপটা আমরা আজকে জানবো, প্রথমে আমাদের জানতে হবে এই কাস্ট শব্দটা কি শব্দ। প্রথমত কাস্ট কাস্ট শব্দ হচ্ছে একটি জার্মান শব্দ। যেই শব্দটি এসেছে কিন্তু মাথায় রাখতে হবে কার্স থেকে, যেটা কিন্তু একটি স্লোভেন শব্দ। স্লোভেন শব্দ মানে কাস্ট কথাটা এসেছে কিন্তু স্লোভেন শব্দ থেকে এসেছে। এই স্লোভেন শব্দ কাস্ট থেকে জার্মান কিন্তু কাস্ট কথাটা এসেছে, যার অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। তাহলে আমরা কি জানলাম, কাস্ট যে এই যে টার্মটা আছে, কাস্ট এর অর্থটা হচ্ছে উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র, যেটি ইংরেজি টার্ম হচ্ছে কাস্ট, যেটি এসেছে এই কার্স শব্দ থেকে, অর্থাৎ যেটি স্লোভেন শব্দ নামে পরিচিত। তাহলে স্লোভেন একটি কার্স একটি স্লোভেন শব্দ, যেখান থেকে জার্মান শব্দ কাস্ট হিসাবে আমাদের সামনে আমরা পরিচিত আর কি, আমাদের মানে আমরা পরিচিত এই শব্দ নামে, যার অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তর কেন্দ্র। এই যে কাস্ট ভূমিরূপ, এই কাস্ট ভূমিরূপটা কিভাবে গঠন করে আর কি, আমরা পড়েছি ভৌমজল সম্পর্কে, যে ভূঅভ্যন্তরের যে জল সেটি যখন জলটিকে আমরা বলি ভৌমজল, সেই ভৌমজলের ক্রিয়ার ফলে বা তার নানা কাজের ফলে আমরা নানা ধরনের আমরা ভূমিরূপ দেখতে পাই। সেক্ষেত্রে কাস্ট একটি মানে একটি টাইপ অফ ভূমিরূপ বা একটি এক ধরনের ভূমিরূপ, যেটা আমরা কিভাবে সৃষ্টি হয়ে থাকে। আমরা আবহবিজ্ঞানে পড়েছি যে দ্রবণীয় শিলা তার সঙ্গে জল যুক্ত হয়ে সেই যে দ্রবণীয় শিলাটি তার যে বৈশিষ্ট্য সে যখন পুরো মানে পরিবর্তন করে, সেটি যখন নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, সেই ভূমিরূপটা একটি অনন্য হয়ে থাকে, যার ডিফারেন্স থাকে অন্যান্য ভূমিরূপের তুলনায়। সেই বিশেষ ধরনের ভূমিরূপটাই কিন্তু আমরা এখানে কাস্ট ভূমিরূপ ধরে জানবো। কিভাবে হয় যে কাস্ট ভূমিরূপের ব্যাপারটা হচ্ছে, আমরা জল তো আমাদের আছে ভৌম জল, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যদি যুক্ত হয় তাহলে আমরা পাই H2CO3, অর্থাৎ এটি হচ্ছে জল, আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটি থেকে সৃষ্টি হয়ে থাকে কি কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডের সৃষ্টি হয়। এবারে এই কার্বনিক অ্যাসিডটা আমার চুনাপাথর যুক্ত যে দ্রবণীয় শিলা, সেটিকে আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ তার সংকেত হচ্ছে COCO3, তার সঙ্গে যুক্ত হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। এই H2CO3 যেই যুক্ত হচ্ছে, তখনই এর যে স্বাভাবিক যে ধর্ম বা এর যে বৈশিষ্ট্য সম্পূর্ণ পরিবর্তন করে একটি ভিন্ন ধরনের কিন্তু যৌগতে পরিণত হচ্ছে। যেমন আমরা বলতে পারি এখানে সৃষ্টি হচ্ছে Ca+H CO3 তার হোল টু, এটাকে আমরা বলি এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এটি হচ্ছে আমরা জানি প্রত্যেকে কার্বনিক অ্যাসিড, আর এটি হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। অর্থাৎ এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট একটি ভিন্ন জাতীয়, একটি ভিন্ন ধর্মী বিশিষ্ট আমাদের যৌগতে পরিণত করছে। তারপরে শিলারাশিতে বা আমাদের যে দ্রবণীয় শিলা, সেটি পরিবর্তন হয়ে যে ভূমিরূপ ছিল তার পুরোপুরি পরিবর্তন ঘটাচ্ছে, এবং সে এইভাবে কিন্তু কাস্ট অঞ্চলে বা ওই দ্রবণীয় শিলাতে কিন্তু এইভাবে কাজ করে
ভূমিরূপের কিন্তু বৈচিত্র্য ঘটিয়ে চলেছে, বিশেষত এই চুনাপাথরযুক্ত অঞ্চল বা দ্রবণীয় শিলাস্তরের অঞ্চলযুক্ত অঞ্চলে। তাহলে আমরা এই বিষয়টা জেনে নিলাম। এবারে কার্স্ট অঞ্চল পৃথিবীর কোথায় কোথায় দেখা যায় বা কার্স্ট অঞ্চলের নামটাই বা কি করে এলো। ফার্স্টে আমাদের জেনে নিতে হবে কার্স্ট অঞ্চলের নামটা কি করে এলো। বিশেষত পৃথিবীর কোথায় কোথায় কার্স্ট অঞ্চল দেখতে পাই সেটি তোমাদের সামনে একটু তুলে ধরছি আমরা। পৃথিবীর যে অঞ্চলগুলিতে কার্স্ট অঞ্চল দেখা যায় সেটা হচ্ছে ক্রোয়েশিয়া, একটু মিস্টেক হলো, ক্রোয়েশিয়া, ইউএসএ, আমরা যদি দেখি ইউএসএ হচ্ছে টেক্সাস, টেক্সাস, নিউ মেক্সিকো, এই সমস্ত জায়গায় দেখতে পাই আমরা। এছাড়া যেটি খুব উল্লেখযোগ্য আমাদের কাছে সেটি হচ্ছে আমাদের সার্বিয়ার অ্যাড্রিয়াটিক আমরা অ্যাড্রিয়াটিক আমরা সাগরের তীরবর্তী অঞ্চলে দেখতে পাই, সাগরের তীরবর্তী অঞ্চলে দেখতে পাই। এই যে সার্বিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চল দেখতে পাই, এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু এই কার্স্ট। আর এই কার্স্ট অঞ্চলের মতন ভূমিরূপ যে যে স্থানে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই সকল স্থানীয় ভূমিরূপকে একত্রে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বলতে পারি কার্স্ট ভূমিরূপ। মানে ওই অঞ্চলটার নাম কিন্তু কার্স্ট, এর নাম অনুসারে এরকম বা এই ধরনের ভূমিরূপ বিশিষ্ট অঞ্চলকে আমরা বলে থাকি কার্স্ট ভূমিরূপ। যেমন ক্রোয়েশিয়াতেও কার্স্ট দেখা যায়, নামকরণ কিন্তু এখান থেকে এসেছে। ভারতেরও বিভিন্ন জায়গায় দেখতে পাই আমরা, সেগুলো আলোচনা করব, সেগুলো একটু তোমরা জেনে নাও। আমি আর বলে হয়তো লিখছি না, সেগুলো তোমরা এগুলো একটু মনে রেখে দিতে পারবে। যেমন আমরা যদি বলতে চাই ভারতের কোথায় কোথায় কার্স্ট অঞ্চল দেখা যায়, ভারতের দেখা যায় আমাদের মধ্যপ্রদেশের পাঁচমারি, আমাদের দেখা যায় অন্ধ্রপ্রদেশের বোরা গুহাতে দেখতে পাই আমরা দেখতে পাই চেরাপুঞ্জিতে দেখতে পাই মেঘালয়ে, আমরা দেখতে পাই কোরাপুটে দেখতে পাই। তাহলে ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্স্ট ভূমিরূপ আমরা দেখতে পাই আর কি। এই কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার কিছু শর্ত আছে, মানে এমনিই তো হবে না, সেটির জন্য বেশ কিছু মানে শর্তের প্রয়োজন। সেই শর্তগুলো কি কি সেগুলো আমরা একটু জেনে নেব। একাধিক শর্ত আছে। প্রথম হচ্ছে অঞ্চলটি আকার হতে হবে বিশাল, মানে বিশাল আয়তন হতে হবে, তবে সেখানে সেই চুনাপাথরযুক্ত অঞ্চলে বা সেই অঞ্চলটি যদি বড় না হয় তাহলে সেখানে জলের কাজ বা কাজ করার স্কোপ পাবে না, ফলে অঞ্চলটি বেসিক্যালি বড় হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দ্রাবক শিলার উপস্থিতি, মানে যে শিলাটা জলে দ্রবীভূত হয় সেই জাতীয় শিলার কিন্তু ওখানে অবস্থান থাকতে হবে বা খনিজের অবস্থান থাকতে হবে। যেমন আলোচনা করলাম CaCO3, এই জাতীয় শিলার উপস্থিতি থাকতে হবে, তবে না হলে কিন্তু কখনোই এই জাতীয় ভূমিরূপ সৃষ্টি হবে না। আবার এই যে দ্রবণীয় যে শিলা বা দ্রাবক শিলা যেটা আমি বললাম সেটি মিনিমাম 40% থাকতে হবে আর কি, মিনিমাম 40% থাকতে হবে, না হলে সেই দ্রবণীয় কাজ হবে না। দ্রবণীয় কাজ না হলে এই জাতীয় ভূমিরূপ হবে না। 3 নম্বর যে বিশিষ্ট থাকতে হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হতে হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হতে হবে, তবেই তো ভৌমজল বা নদীর প্রবাহটা নিচের দিকে থাকবে, তবেই নানান ভূমিরূপ মানে সৃষ্টি হয়ে থাকবে আর কি। সবসময় যে অঞ্চলটিতে এই জাতীয় ভূমিরূপ হবে সেটি অবশ্যই সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থান হতে হবে। চতুর্থত বলতে পারি আমরা নদীর উপস্থিতি বা বৃষ্টিপাত, আমরা যে কোনো একটা আর কি বৃষ্টিপাত, হয় অঞ্চলটিতে পর্যাপ্ত বৃষ্টি হতে হবে তবেই সেই জল আমরা পাবো, যেটা আলোচনা করলাম আমরা, জলের সহযোগেই কিন্তু এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। বা বৃষ্টিপাতের যদি পরিমাণ কমও হয়ে থাকে তাহলেও মানে বৃষ্টিপাতের মিনিমাম হতে হবে 25 সেমি বেশি, মিনিমাম 25 সেমি বেশি বৃষ্টিপাত হবে। আর না হলে যদি নদীর উপস্থিতি থাকে তাহলে আরো সুবিধা হয়। নদীর একটি জলের উৎস হিসেবে আমরা জানি, নদী প্রবাহিত হলে কিন্তু সেখানে খুব সহজেই সেই নদী প্রবাহিত হয়ে জলের সাহায্যে এই ধরনের ভূমিরূপ করতেছে পারবে। তো আমরা শর্তগুলো জেনে নিলাম।
এবারে যেটা করে আর কি, আমাদের প্রত্যেকটা এর আগে যেমন ক্লাস 10-এ পড়েছিলাম যে ক্ষয় কাজ, সঞ্চয় কাজ, বহন কাজ, তেমনি এই চুনাপাথর যুক্ত অঞ্চলে যে জলের সঙ্গে এই যে খনিজের দ্রবীভূত হওয়ার ফলে সে কিন্তু একাধিক ভূমি সৃষ্টি করে। সেখানে একাধিক ভূমিগুলো কি কি আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমত এই কাস্ট অঞ্চলে মানে তার কার্যের প্রকৃতি দেখতে গেলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাস্ট অঞ্চলের ক্ষয়ের ফলে পৃষ্ঠীয় ভূমিরূপ, একটা নদীর ফলে নদী প্রবাহিত হলে সেখানে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, আরেকটি হচ্ছে অবনমিত হলে একটা ভূমিরূপ সৃষ্টি। এগুলো ক্ষয়ের ফলে আর কি। ক্ষয় কাজের ফলে আমরা যেগুলো দেখবো আজকে আমরা আলোচনা করব, যে ক্ষয় কাজের ফলে যে ভূমিরূপটা ফার্স্ট দেখতে পাই আমরা, যে পৃষ্ঠীয় মানে ভূপৃষ্ঠের উপরে অর্থাৎ কাস্ট অঞ্চলে পৃষ্ঠীয় অঞ্চলে পৃষ্ঠীয় ভূমিরূপগুলো কিভাবে দেখতে পাই আর কি। পৃষ্ঠীয় ভূমিরূপ আমরা হিসেবে দেখতে পাই যেটা হচ্ছে ফার্স্ট আমরা বলতে পারি টেরা রোসা, TERRA, টেরা, ROSSA। টেরা শব্দের অর্থ হচ্ছে আমরা দেখতে পাই কি মৃত্তিকা, আর রোসা শব্দের অর্থ হচ্ছে লাল। অর্থাৎ মৃদু ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলে জলের সহযোগে বিক্রিয়া করে সেটি দ্রবীভূত হয়ে যে লাল অক্সাইড যুক্ত, লাল অক্সাইডের মানে পরিমাণের ফলে বা লাল অক্সাইড উপস্থিতির ফলে সেই মৃত্তিকার রংটা লাল হয়ে যায়, তখন তাকে আমরা বলবো কি টেরা রোসা। তাহলে বোঝা গেল টেরা রোসা বলতে আমরা কি বুঝবো, যে চুনাপাথর যুক্ত অঞ্চলের লাল মৃত্তিকাকে আমরা যে জলের সহযোগে চুনাপাথর যুক্ত পদার্থ জলের সহযোগে ক্ষয়ের ফলে যে লাল মৃত্তিকা সৃষ্টি করে তাকেই আমরা এক কথা বলবো টেরা রোসা। তাহলে টেরা রোসা আমরা জানলাম। এর পরের যে ভূমিরূপটা আমরা জানবো পৃষ্ঠীয় ভূমিরূপ, সেটি হচ্ছে আমাদের ল্যাপিস বা কারেন। ল্যাপিস বা কারেন, ল্যাপিস কারেন দুটি একই নাম, এটি জার্মানে আমরা ল্যাপিস বলি আর কি, আর ইয়েতে কারেন্ট বলে থাকি, সংস্কৃতে কারেন্ট বলে থাকি আর কি। এই যে ল্যাপিস, এই ল্যাপিস হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলে 60 থেকে 80 ডিগ্রি ঢাল, এরকম ঢাল বিশিষ্ট অঞ্চলে আমাদের নানা ধরনের সেখানে মানে জলে দ্রবীভূত হয়ে, জল চুনাপাথরযুক্ত পদার্থের বা খনিজের সঙ্গে মানে দ্রবীভূত হয়ে জলের দ্বারা সেখানে বিভিন্ন খাঁজ বিশিষ্ট ছোট ছোট পরিখার মতন সৃষ্টি করে, তাকেই আমরা বলবো ল্যাপিস বা কারেন। ভূমির ঢালটা হতে হবে কিন্তু আমরা এখানে বলে দিলাম 60 থেকে 80 ডিগ্রি মতন ঢাল হতে হবে। এই জাতীয় ভূমিরূপকে আমরা মানে খাঁজ তৈরি হয় তাকেই আমরা বলবো আমরা কারেন বলবো। যেমন কারেন্টের ছবিগুলো হচ্ছে ঠিক এরকম, যদি এরকম হয়ে থাকে এরকম পরীক্ষা সৃষ্টি করে আর কি। এরকম পরীক্ষা সৃষ্টি হয় কি। এই যে পরীক্ষাগুলো সৃষ্টি হচ্ছে এই পরীক্ষা সৃষ্টিগুলোকেই আমরা বলবো কারেন বা ল্যাপিস, যে কোনো দুটি একই ব্যাপার আছে, দুটি একই নাম, ল্যাপিস বা কারেন্ট বলবো। এই ল্যাপিস বা কারেন্টকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, চার রকম ভাবে মানে শ্রেণীতে দেখা যায়। যেমন হচ্ছে রিলেন কারেন্ট, রিলেন। 2 নম্বর হচ্ছে রিনেম। 3 নম্বর হচ্ছে ট্রিট কারেন্ট। আর 4 নম্বর হচ্ছে রুট কারেন্ট। তাহলে কারেন্টকে আমরা তার শ্রেণী হিসেবে কিন্তু 4 রকম দেখতে পাই, রিলেন কারেন্ট, রিনেম কারেন্ট, ট্রিট কারেন্ট আর রুট কারেন্ট হিসেবে দেখতে পাই আমরা। তাহলে কারেন্ট সম্পর্কে আমরা জানলাম, কারেন্ট কি ধরনের ঢালযুক্ত হয়ে থাকে এবং তাদের পরীক্ষাগুলোকেই আমরা খাঁজগুলোকেই আমরা বলে থাকি কারেন্ট, এবং 4 প্রকার কারেন্ট আমরা আলোচনা করলাম। এবারে এই পৃষ্ঠীয় ভূমিরূপে যে ভূমিরূপটি শেষ ভূমিরূপটি সেটি হলো আমরা আলোচনা যদি করব, সেটা হচ্ছে গ্রাইট ও ক্লিন। গ্রাইট বা ক্লিনটা কি? গ্রাইট 3 নম্বর ভূমিরূপ, গ্রাইট ও ক্লিন। গ্রাইট ও ক্লিন বলতে কি বুঝবো? আচ্ছা, গ্রাইট ও ক্লিন বলতে এই যে চুনাপাথর যুক্ত অঞ্চলে জলের যে আমাদের বিভিন্ন কার্যের ফলে নানা ধরনের
ছোট 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 গর্ত দেখা যায়, সেই গর্তগুলিকে আমরা বলবো গ্রাইট। এবং গর্তের পাশে যে প্রাচীর বিশিষ্ট উচ্চ অংশটি বা দেয়ালের মতন অংশটি দেখতে পাই সেটি কিন্তু আমরা বলি ক্লিন। ধরা যাক মানে আমরা একটু এঁকে তোমাদের দেখিয়ে দিই আর কি, মানে উঁচু স্তরগুলোকে আমরা বলি, আমি এঁকে দেখলে ভালো করে বুঝতে পারবো তোমরা। এই যে ব্যাপারগুলো করলাম এগুলো হচ্ছে গর্ত, এখানে চুনাপাথর দ্রবীভূত হয়ে এই জায়গাটা গর্ত তৈরি করেছে, এই জায়গাগুলো এই জায়গাগুলো এই স্পেসগুলো, এগুলোকেই আমরা বলবো কি গ্রাইটস বলবো, এইগুলোকেই আমরা বলবো গ্রাইটস, মানে গর্তগুলিকে গ্রাইটস বলবো আমরা। মানে চুনাপাথর যুক্ত অঞ্চলে জলের কার্যের দ্বারা যে খাঁজ বা যে গর্ত সৃষ্টি হয় তাকে আমরা এক কথায় বলবো গ্রাইটস। আর এই প্রাচীরের মতন দেয়াল বিশিষ্ট স্থানগুলিকে বলবো আমরা ক্লিন্ট। কি বলবো আমরা? ক্লিন্ট বলবো। তাহলে একটিকে আমরা বলবো গ্রাইট, একটিকে আমরা কি বলবো? ক্লিন্ট। তাহলে আমরা ক্ষয়কার্যের এই পৃষ্ঠীয় ভূমিরূপগুলো জানতে পারলাম। এবারে আমরা জানবো ক্ষয়কার্য পৃষ্ঠীয় ভূমিরূপগুলো আমরা দেখতে পেলাম, তিনটি ভূমিরূপ। এবারে আমরা নদীর মানে ক্ষয়কার্য নদীর দ্বারা হয়ে থাকে, সেই নদীর দ্বারা বিষয়গুলো কি আমরা জানবো। নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো একটু আমরা আলোচনা করে নেব। যেমন আমরা বলতে পারি নদী যে চুনাপাথর যুক্ত অঞ্চলে যখনই বয়ে যাবে, আমি তোমাদের শর্ততেই বলে দিয়েছি যে চুনাপাথর যুক্ত অঞ্চলে যখন নদী প্রবাহিত হবে নদীর জলের কার্যের দ্বারা নানা রকম কিন্তু ভূমিরূপ সৃষ্টি করবে। প্রথমত বলে থাকি আমি নদীর এই ক্ষয়কার্য হয়ে থাকে যেটা প্রথমত হচ্ছে গিরিখাত। গিরিখাতটা কিন্তু আমরা ক্লাস 10-এ এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। গিরিখাত হচ্ছে মানে আমরা নদীতে পড়েছিলাম, নদীর ক্ষয়ের ফলে যে ভি আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই আমরা গিরিখাত বলে থাকি। তো এইখানে যে গিরিখাতটা সেটা চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী যখন প্রবাহিত হবে সেই নদীর কার্যের দ্বারা নিম্ন ক্ষয়ের ফলে যখন ভূমিরূপ এইভাবে হয়ে থাকে বা নদীর ভূমিরূপের আকৃতিটা এইভাবে ভি আকৃতির হয়ে থাকে বা নদী প্রবাহিত হওয়ার ফলে চুনাপাথর যুক্ত অঞ্চল তার ক্ষয়ের মাত্রা বেশি থাকে বলে সেখানে এই টাইপের ভূমিরূপকে আমরা বলবো কিন্তু গিরিখাত বলবো। গিরিখাত ভারতের কোথায় দেখা যায়? বোরা গুহার নিকট গোস্থানী বলে একটি নদী আছে, গোস্থানী নদীতে এই ধরনের গিরিখাত বা এই জাতীয় ভূমিরূপ আমরা দেখতে পাই। তাহলে এটি কি বলবো আমরা? যে গিরিখাত যে চুনাপাথর যুক্ত অঞ্চলে জলের ক্ষয়কার্যের ফলে দেখা যায় এবং ভারতের বোরা গুহার কাছে গোস্থানী নদীতে এই নিদর্শন আমরা দেখতে পাই আর কি। এর যে নদীর ক্ষয়কার্যের ফলে গিরিখাত তো আমরা জানলাম। এরপরে যেটা আমরা দেখতে পাই খুব ইন্টারেস্টিং, তোমাদের খুব ভালো লাগবে বিষয়টা দেখলে, যেটি হচ্ছে আমরা বলতে পারি এই যে নদী প্রবাহিত হয় চুনাপাথর যুক্ত অঞ্চল, নদী তো জল চুনাপাথরের সঙ্গে ক্ষয় করে নানা ধরনের ছোট ছোট গর্ত সৃষ্টি করে যেগুলোকে আমরা এক কথা বলি সিঙ্কহোল। প্রথমত আমরা জানবো, তুমি আলোচনা করে দিলাম সিঙ্কহোল ব্যাপারটা কেন। অন্ধকূপ কি? আমরা জানি অন্ধ মানে কি? যে দেখতে পায় না তাকেই অন্ধ বলে থাকি, বা অ্যাকচুয়ালি এটাই তো বলে থাকি আমরা, যে যিনি দেখতে পান না তাকে অন্ধ বলে থাকি। চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী যখন প্রবাহিত হবে নদীর প্রবাহ পথে, ধরা যাক নদীটা এইভাবে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহ পথে যদি কোনো গর্ত থাকে বা এই গর্তটাকে আমরা এক কথায় বলি সিঙ্কহোল। যদি নদীর প্রবাহ পথে যদি কোনো গর্ত থাকে সেই গর্তের মধ্যে নদী কিন্তু না দেখে বা গর্তকে পাশ কাটিয়ে না গিয়ে পুরো গর্তের মধ্যেই জলটা সর্বস্ব ঢুকে যায়, তখন নদী আর দেখতে পায় না, সোজাসুজি গর্তে ঢুকে যায় বলে এই নদী উপত্যকাকে আমরা বলি অন্ধ উপত্যকা। তাহলে নদী যখন দেখতে পাচ্ছে না, কোনো গর্তের মধ্যে সরাসরি প্রবেশ করছে, তখন তাকে অন্ধ উপত্যকা বলবো। আরেকটি বিষয় যেটা আমি
আলোচনা করব সেটি হচ্ছে 3 নম্বরে আমি বলবো শুষ্ক উপত্যকা। যেহেতু রিলেটেড সেজন্য একসঙ্গে আলোচনা করে দিচ্ছি আমি। অন্ধকূপ বলেছি না, অন্ধকূপ নয়, অন্ধ উপত্যকা, সরি এটা অন্ধকূপ হবে না, এটা অন্ধ উপত্যকা হবে। উপত্যকা এটা হচ্ছে শুষ্ক উপত্যকা। শুষ্ক উপত্যকা কি? নদী যখন প্রবাহিত হচ্ছে, সে যখন শৃঙ্খলে প্রবেশ করছে, তার জলটা শৃঙ্খলের মধ্যে দিয়ে মাটির ভূগর্ভ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর যে আগের যে খাতটি ছিল, যেখান দিয়ে আগে জল প্রবাহিত হতো, সেখানে কিন্তু কোনোভাবেই নদীর আর জল থাকবে না, যেহেতু নদীর এই শৃঙ্খল দিয়ে প্রবেশ করে নিচ দিয়ে চলে যাচ্ছে ভূগর্ভের মধ্যে দিয়ে। তাহলে উপরে নদীর উপরে যেখানে পূর্বের যখন অবস্থান ছিল বা নদীর উপরি পৃষ্ঠে পূর্ব যে খাতে, সেখানে কিন্তু কোনো জল থাকবে না, জলশূন্য থাকবে এই জায়গাটাতে। কিন্তু জল তো এইখান দিয়ে যাচ্ছে, জল এখানে থাকবে জলশূন্য অবস্থা। এই জলশূন্য খাতকে আমরা বলবো শুষ্ক উপত্যকা। তাহলে আমরা কি বুঝলাম? যে অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা একটি নদী খাতের মধ্যে দেখা যায়। নদী যখন প্রবাহিত হবে তখন কোনো শৃঙ্খল অবস্থান করে, সেই শৃঙ্খলের মধ্য দিয়ে ভূগর্ভে জল প্রবেশ করে। শৃঙ্খলে যখন যেই মাত্র জল প্রবেশ করবে তখন নদীটিকে বলবো আমরা অন্ধ উপত্যকা। আর অন্ধ উপত্যকার মানে পরবর্তী যে উপত্যকাটা থাকবে তাকে আমরা কি বলবো? শুষ্ক উপত্যকা। এরকম ভূমিরূপ কোথাও দেখতে পাই আমরা? বোরা ও কারেগুডা অঞ্চলে এইসব এই ভূমিরূপ দেখা যায়। এই ভূমিরূপ দেখা যায়, এই ভূমিরূপ আমরা দেখতে পাই আর কি। এই বোরা, এই যে আমি আলোচনা করলাম, এই বোরা কারেগুডা অঞ্চলে এই ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাই। তো তাহলে আমরা নদী দ্বারা এই শুষ্ক উপত্যকা, অন্ধ উপত্যকা আমরা জানতে পারলাম। আরেকটি ভূমিরূপ, এই যে আমরা আলোচনা করলাম নদী যখন প্রবাহিত হচ্ছে, এই নদী প্রবাহিত যখন ভূগর্ভে প্রবেশ করছে, সেই ভূগর্ভেও তো আমরা ভূমিরূপ সৃষ্টি করতে পারি। কি ভূমিরূপ সেটা আমরা একটু জানতে পারি। যেমন আমরা বলতে পারি যে 4 নম্বর ভূমিরূপ হিসেবে প্রাকৃতিক সুড়ঙ্গ। প্রাকৃতিক সুড়ঙ্গ কি? আমরা কি বললাম? নদী যেই শৃঙ্খলে প্রবেশ করছে, শৃঙ্খলে প্রবেশ করে নদী কিন্তু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নিচ দিয়ে প্রবাহিত হলে আবার কোন স্থানে গিয়ে নদী উপলব্ধি করছে, এই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে এই অংশটিকে আমরা বলবো প্রাকৃতিক সুড়ঙ্গ। প্রাকৃতিক সুড়ঙ্গ, সুড়ঙ্গ মানে যেটা বুঝতে পারি যেটা নিচ দিয়ে চলে যাচ্ছে এবং এটা মানে পুরোপুরি আমাদের চোখের সামনে যেটা দেখা যায় না, সেইকেই আমরা বলবো সুড়ঙ্গের মতন ভূমিরূপকে বলবো প্রাকৃতিক সুড়ঙ্গ। এটা নদীর মানে অন্ধ উপত্যকা দিয়ে যে প্রবেশ করে নিচ দিয়ে যখন করবে তখন তাকে আমরা বলবো সুড়ঙ্গ। আরেকটি হচ্ছে প্রাকৃতিক সেতুটা একসঙ্গেই আমরা করে থাকি আর কি, সেজন্য ওর কোনো নাম পয়েন্ট করলাম না। প্রাকৃতিক সেতু, ধরা যাক এই স্থান দিয়ে নিচু দিয়ে প্রবাহিত হচ্ছে জল এবং এই জায়গাটা আস্তে আস্তে চুনাপাথর কার্যের ফলে উপরের অংশটা এইভাবে ছিল, মানে উপর নিচ দিয়ে দেখা যেত না, তখন এই অংশটা থেকে এই অংশটা এইখানে ভেঙে যেতে থাকলো, কোন এক সময় এই জায়গাটা এখানে ভেঙে যেতে থাকলো। তখন এই অংশটি দুটো স্থানকে জুড়ে দেয় যে ভূমিরূপ বা যে অংশ, মানে যেটি সেতুর আকারে অবস্থান করে, তখন তাকে বা এই অংশটিকেই আমরা বলতে পারি যে সেতু বলবো, প্রাকৃতিক সেতু বলতে পারি আর কি। মানে সেতুর আকারে অবস্থান করছে, যে প্রাকৃতিক সুড়ঙ্গের উপরের অংশটি যখন বিভিন্নভাবে ভেঙে গিয়ে যখন উপর থেকে যখন নিচে নদীর স্রোতটা দেখা যায় এবং এটা আস্তে আস্তে যখন শুরু হতে থাকে, তখন দুই স্থানের যাতায়াতের পথটি, মানে এই স্থান থেকে এই স্থান, এই স্থান থেকে এই স্থান, মানে দুটি জায়গায় যাতায়াতের পথকেই আমরা বলতে পারি, বা স্থানের যে আমরা গ্যাপটাকে বলতে পারি, যেটা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় নদীর এপার থেকে ওপার, এটা প্রাকৃতিকভাবে যখন এটি গঠিত হয় তখন তাকে আমরা বলবো প্রাকৃতিক সেতু। এইরকম প্রাকৃতিক সেতু আমাদের অন্ধ্রপ্রদেশের কাছেও কিন্তু বিভিন্ন ধরনের বোরাকের কাছে এরকম ধরনের ভূমিরূপ দেখতে পাই। তাহলে আজকে আমরা কি জানতে পারলাম? যে কার্স্ট অঞ্চল সম্পর্কে জানলাম, কার্স্ট অঞ্চলের শর্ত সম্পর্কে জানলাম, কার্স্ট কোথায় কত দেখতে পাই পৃথিবীর সেগুলো জেনেছি। আর কার্স্ট অঞ্চলের ক্ষয়ের ফলে দু ধরনের ভূমিরূপ জেনেছি, একটা নদীর দ্বারা সৃষ্ট আর অপরটি হচ্ছে পৃষ্ঠের ভূমিরূপ। আমরা আরেকটি পার্ট আলোচনা আজকে করিনি ক্ষয়কাজে,
যেটি আমরা পরবর্তী ক্লাসে লাগবো, যেটা হচ্ছে অবনমিত যে ভূমিরূপ, আমাদের চুনাপাথরযুক্ত অঞ্চলে অবনমিত ভূমিরূপগুলি এবং চুনাপাথরযুক্ত অঞ্চলে সঞ্চয়ের ফলে ভূমিরূপগুলো আমরা পরবর্তী ক্লাসে রাখবো। তো তোমরা ক্লাসটিকে সেটা ফলো করো পরবর্তী মানে এই চ্যাপ্টারের অন্য অংশটিকে জানার জন্য। আর তোমাদের আজকে যদি কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের যদি আজকে পড়াটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।